একটা বাড়িতে হঠাৎ করে ভূতের উপদ্রব শুরু হয়। বহু বছর তারা ওই বাড়িতে বসবাস করছে, নিজেরাই জায়গা কিনে বাড়িটা তৈরি করেছে। তারপর প্রায় অন্তত 15 বছর হয়ে গেছে যে বাড়িটাতে আছে। আগে একটা নর্মাল বাড়ি ছিল, তারপরে সে বাড়িটাকে ভেঙে পাকা বাড়ি করেছে, দোতলা বাড়ি করেছে। কোনোদিনও কোনো সমস্যা হয়নি, কিচ্ছু হয়নি। কিন্তু হঠাৎ করে সেই বাড়িতে ভূতের উপদ্রব হওয়া শুরু হলো। আর সেটা যেমন তেমন ভাবে নয়, ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাবে। আর যার কারণে ওই বাড়িতে অনেক বাজে ঘটনাও ঘটে গেছিল। আজকে এমন একটা সত্যি ঘটনা আপনাদের শোনাবো, যে ঘটনা শুনলে আপনারা সবাই চমকে উঠবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করব আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কোথা থেকে আজকের এই ঘটনাটা শুনছেন? নিজের বাড়ি থেকে, নাকি বাবার বাড়ি থেকে, নাকি শ্বশুর বাড়ি থেকে? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, যেহেতু আজ জামাই ষষ্ঠী। যাই হোক, আর হ্যাঁ, যদি আপনাদের সাথে বা আপনাদের পরিচিতদের সাথে এরকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে কিন্তু আপনারা নির্দ্বিধায় আমাকে মেল করে পাঠাতে পারেন। কারণ এমন অনেক অনেক ঘটনা আছে না, যেগুলো অন্যদের জানালে অন্যরাও এই ঘটনা থেকে অনেক শিক্ষা পায়। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ঘটনা। উত্তর 24 পরগনা জেলার মসলন্দপুর বলে একটা জায়গা আছে। এটা শিয়ালদাহ থেকে বনগা লাইনে আসার সময় এই প্ল্যাটফর্মটা পড়ে আর কি। তো তাদের বাড়িটা এই ভেতরের দিকেই। আর আজকের যে ঘটনাটা আমাকে পাঠিয়েছে, সে কিন্তু ওই বাড়িরই সদস্য, একটা মেয়ে। নাম হলো সোমা। সোমাদি কিন্তু এখন বিবাহিত। আর যখন এই ঘটনা ঘটেছিল সেই বাড়িতে, তখন সোমাদি অবিবাহিতই ছিল, আর বাড়িতেই তখন ছিল। যেহেতু ওই যে বললাম যে অনেক আগে এই বাড়িটা করা, তারপর বহু বছর তারা থেকেছে সেই বাড়িতে। সোমাদি থাকতো, সোমাদির মা বাবা, সোমাদির আরো একটা দিদি ছিল সেই বাড়িতে, সেই দিদি থাকতো, আর থাকতো হচ্ছে ঠাকুমা। এই 5 জন মিলেই তাদের সংসার। কোনোদিনও কিন্তু কোনো বাজে কিছু ওই বাড়িতে ঘটেনি। শরীর থাকলে তো অসুস্থ হতেই হবে, তো সেরকম টুকটাক হতো, এটা ধরার বাইরে আর কি, সে হতেই পারে। আর যখন এই ঘটনাটা ঘটেছে আর ঘটছে অনবরত, তার সামনে কিন্তু ওই সোমাদির দিদির বিয়ে ছিল। দেখাশোনা করে বিয়েটা হবে আর কি। পাকা কথা সমস্ত কিছু হয়ে গেছে এবং ডেটও ফিক্সড হয়ে গেছে। আর বেশি দিন বাকি নেই ওই দিদির বিয়ে হতে। ভালো কথা, কোনো সমস্যা কোনো দিক থেকেই নেই। তো তারপরে 4-5 দিন যাওয়ার পরে সেই বাড়িতে একটা কাণ্ড শুরু হলো। ওদের যেহেতু দোতলা বাড়ি, নিচে হচ্ছে 2টো রুম, একটা রান্নাঘর রয়েছে, নর্মাল একটা বারান্দা, আর উপরে 3টে রুম রয়েছে। কিন্তু এত রুমের তো দরকার নেই। নিচের যে 2টো রুম রয়েছে, একটাতে সোমাদির যে বাবা মা তারা থাকে, আর একটাতে ঠাকুমা থাকে। কারণ সিঁড়ি বেয়ে তো চলাফেরা করতে পারে না, ওঠা চলা করতে পারে না, তো সেই কারণে উনি নিচেই থাকেন। আর উপরের আরেকটা ঘরে সোমাদি আর তার যে দিদি দুজনে মিলে থাকতো। আলাদা ঘরে আর থাকতো না, 2 বোন তো অ্যাটাচমেন্টটা খুব বেশি ছিল, তাই সেখানে তারা একসঙ্গে থাকতো। এরপরে তো বিয়ে হয়ে চলেই যাবে। আর বাকি যে 2টো রুম ছিল না, ওই 2টো রুম কিন্তু পুরো ফাঁকাই ছিল। এই হচ্ছে ওই বাড়ির গঠন। তো ইদানিং একটা জিনিস খুব লক্ষ্য করা যাচ্ছে, যখন উপরে সোমাদি আর তার দিদি ঘুমোতে যায়, গভীর রাত্রিতে ওই পাশে যে রুমগুলো রয়েছে, 2টো রুম, তার মধ্যে একটা রুমের থেকে না খুব আওয়াজ আসে। মনে হয় কেউ কথাবার্তা বলছে, একটু কাদার আওয়াজ আসছে, মানে কেউ খুব কষ্টের কারণে না কাঁদছে, যে হয়তো কেউ কোনো কারণে খুব ব্যথা পেয়েছে। ব্যথা বলতে মনের ব্যথার কথা বলছি, তো সেই কারণে খুব কান্নাকাটি করছে, আর এটা ভাঙছে ওটা ভাঙছে। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয়, পাশে যে 2টো রুম ছিল, তার মধ্যে থেকে একটা রুমের ভেতরে খাট রয়েছে, একটা আলমারি রয়েছে, আর নর্মাল একটা টেবিল রয়েছে। টেবিলের পরেও অনেক জিনিসপত্র রয়েছে। আর এটা হলো ওই যে 2 বোন যে রুমে থাকে, তার পাশের রুমটা কিন্তু নয়, তার কোণার রুমটাই রয়েছে। আর এই আওয়াজটা আসছে পাশের রুম থেকে, অর্থাৎ সোমাদি আর সোমাদির দিদি দুজনে যে রুমটায় ঘুমিয়েছিল তার পাশের রুম থেকে। আর কেন বললাম যে আশ্চর্যের বিষয়, তার কারণ হচ্ছে ওই রুমের মধ্যে কিচ্ছু নেই। একটা সামান্যতম জিনিস ওই রুমের মধ্যে নেই, পুরো ফাঁকা ঘর।
যে রুমটায় ওই জিনিসপত্রগুলো রয়েছে ওটা হচ্ছে গেস্ট রুম, যদি কেউ আসে তো থাকবে। আর এই রুমটায়, যে রুমটা এখন আপাতত ফাঁকা, সেই রুমটায় কিন্তু অনেক জিনিসপত্র ছিল, কিন্তু সেগুলো গেস্ট যে রুমটা সেই রুমের খাটের যে নিচ, সে নিচে রেখে এসেছে। কারণ যেহেতু মেয়ের বিয়ে টিয়ে ঠিক হয়ে গেছে তো, আর এটা মেয়ে জামাই এসে থাকবে, তাই এখানে নতুন খাটটা আনা হবে আর কি, সেজন্য পুরো ফাঁকা। তাহলে সেই রুমের মধ্যে আওয়াজ কোথা থেকে আসবে? মনে হচ্ছে যে কাচের কোনো কিছু গ্লাস রয়েছে, ফেলে দিল, ভেঙে চুরমার হয়ে গেল। খুব রাগের কারণে ফেলে দিচ্ছে। আবার মাঝে মাঝে একটা আওয়াজ আসছে যে খুব রেগে রেগে কেউ কথা বলছে। আর এই যে জিনিসগুলো হচ্ছে, বা এই যে একটা আওয়াজ, কথোপকথনের আওয়াজ, কান্নার আওয়াজ, এগুলো কিন্তু কানে আসছে ওই সোমাদির দিদির, শুধুমাত্র ওই সোমাদির দিদির, সোমাদির কিন্তু নয়। সোমাদির দিদি নাকি মাঝে মাঝে এরকম ঘুম থেকে উঠতো, ঘুম থেকে ওঠার পরে বলতো যে বনু এরকম খুব আওয়াজ আসছে, তুই কি পাচ্ছিস? তখন ওই সোমাদি বলতো, না তো দিদি, কিসের আওয়াজ, তুই হয়তো স্বপ্ন টপ্ন দেখেছিস। প্রথম দুদিন নাকি এরকম করেছে, গুরুত্ব দেয়নি, ঠিক আছে, কিন্তু তৃতীয় দিন ওই দিদি না মানে খুব ভয় পাচ্ছে, কাঁপছে, যে ওনাকে শুনতে পেয়েছে পাশে থেকে কেউ বলছে যে আমি আর কাউকে ছাড়বো না, আমার বাসস্থান নষ্ট করে দিলি তো, এইবার দেখবো তোরা কিভাবে সুখে থাকিস। এরকম নাকি কথাটা শুনতে পেয়েছে ওই সোমাদির দিদি, আর তার জন্য সে প্রচুর পরিমাণে কাঁপছে আর চোখে থেকে অনবরত জল পড়ছে। প্রথম দুদিন ঠিক আছে, বুঝিয়েছে দিদিকে, কিন্তু তৃতীয় দিন দিদি এরকম কান্নাকাটি করবে, চোখে থেকে জল বেরোবে আর কাঁপবে, মানে কাঁপছে তো থরথর করে, এটা তো স্বাভাবিক লাগছে না। সোমাদি না এবার বিশ্বাস করছে যে না, এরকম রেগুলার হচ্ছে, জিনিসটায় তো একটু মানে গুরুত্ব দেওয়া দরকার। তো বলছে ঠিক আছে চল তো দেখি, যে তুই এরকম বলছিস, এরকম এরকম শুনতে পেয়েছিস বলে। তারপরে বলেছে সোমাদির দিদি, সোমাদিকে বলেছে যে জানিস তো বনু, মানে এরকম এরকম আমি শুনতে পেয়েছি, এরকম বলছে। সোমাদি কিন্তু তাও বলেছিল যে দিদি ভাই তুই হয়তো স্বপ্ন দেখছিস, কিন্তু না, যেহেতু খুব ভয় পাচ্ছে তাই ভয়টা কাটানো একান্ত দরকার। আর সোমাদি না বরাবরই খুব সাহসী মানুষ, যেটা বললো আর কি, যে খুবই সাহসী, ভয়টার তেমন নেই বললেই চলে। আর এই যে ভূত প্রেত আত্মা এগুলো একদম বিশ্বাস করে না। ভালো কথা, দিদিকে সাহস দেখাতে হবে, দিদিকে বিশ্বাস করাতে হবে যে না তুই স্বপ্ন দেখছিস, আর তুই ভয় এইভাবে নিজের মনের মধ্যে ঢোকাস না, এরপরে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে। আর সেটা দেখানোর জন্য সোমাদি কি করলো, তার দিদিকে নিয়ে, দিদিকে পেছনে রয়েছে আর কি, সোমাদির পিছনে রয়েছে, বলছে তুই আয়, আমি দেখছি যে ঘরের ভিতরে কি আছে। ঘরের ভিতরে দরজা খুলে প্রবেশ করলো। দরজা খুলে প্রবেশ করার পরে লাইটটা অন করলো, ও সেই ঘরের লাইটটা অন করার পর দেখলো কোথাও কিন্তু কিছু নেই। এই যে আওয়াজ বারবার করে বলছে 2-3 দিন ধরে সোমাদির দিদি যে আমি এরকম আওয়াজ পেয়েছি, ভাঙচুরের আওয়াজ, মনে হচ্ছে গ্লাস ভেঙেছে। এবার সোমাদি কি করে বিশ্বাস করবে, কারণ ওখানে তো কিছুই নেই। যদি কিছু থাকতো তাও বিশ্বাস করা যেত দিদির কথায়, কিন্তু যেখানে কিছুই নেই সেখানে কি করে সে বিশ্বাস করবে। আর ভিতরে গিয়েও দেখলো যে না, একটা কিছু সেখানে নেই, শুধুমাত্র ওই ঘরের ঝুল ঝাড়ার যে হয় না, যে লাঠিটা হয়, ওইটা লম্বা করে দেওয়ালের পাশে রাখা রয়েছে। আর তেমন কিন্তু কিছু ওরা দেখতে পায়নি। সোমাদি দিদিও নাকি একটু রিলিফ ফিল করছিল। সোমাদি বলল যে না, দিদির ভয়টা অনেকটা কেটে গেছে ওটা দেখার পরে। দিদি আবার আসলো, দিদিকে জড়িয়ে ধরে নাকি ঘুমিয়েছে সোমাদি, কারণ দিদি তো কদিন পরেই চলে যাবে, বেশি দিন বাকি নেই, হয়তো 25-26 দিন মতো বাকি আছে বিয়ের, তারপরে তো চলেই যাবে। মায়াও লাগছে, দিদি ভয় পাচ্ছে, চোখে থেকে জল বেরিয়েছে তো সোমাদির খুব কষ্ট লাগছিল, দিদিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে। সেই রাতটাও কোনো ক্রমে কেটেছে। কোনো ক্রমে বলতে কিন্তু সোমাদির কোনো সমস্যা নেই, সোমাদির দিদির, সে নাকি অনবরত ভয় পেয়েই যাচ্ছে। একটু বোঝাচ্ছে বোনকে যে না বোন ঠিক আছে, আমি ভুল ভেবেছিলাম, হয়তো বোন কি নাকি ভাববে, কিন্তু ইদানিং এই 2-3 দিন ধরে হয়েছে কি, ওই দিদিরা সবসময় চুপচাপ থাকে। আগে যেমন হাসি খুশি থাকতো, কারণ সোমাদি বলেছে যে দিদি খুব শান্তশিষ্ট প্রকৃতির মানুষ, হাসি খুশি থাকতো, বেশি দুষ্টুমি করতো না, বেশি কথা বলতো না, শান্তশিষ্ট, কিন্তু সবসময় হাসি খুশি থাকতো, মুখে একটা হাসি লেগেই থাকতো। কিন্তু এই 2-3 দিন এমন একটা ব্যাপার হয়েছে যে দিদির মুখে না হাসি নেই। এদিকে যার সাথে বিয়ে হবে আর কি, জামাইবাবু, সোমাদির জামাইবাবু, তার সাথে কথা বলে টুকটাক, খুব বেশি নয়, কারণ দেখে শুনে বিয়ে তো। আর সোমাদি ওই যে বললাম একটু খুব শান্তশিষ্ট লাজুক প্রকৃতির মানুষ, তাই কথা খুবই কম বলে। এমনও হয় যে দিনে হয়তো কথা বললো না লজ্জার কারণে, কারণ বারবার সেই মানুষটা কতবার উল্টে নিজে ফোন করবে। তো এরকমই হতো যে টুকটাক কথা বলতো, কিন্তু সব সময় বলতো না। তখন এই সোমাদি কলেজে পড়তো, কোনিয়া সেটা বলেনি, কিন্তু কলেজে পড়তো এটা শুধু বলেছে। তো তার তো বাড়িতে থাকার কথা নয়, সে কলেজে যাবে, গেছে কলেজে।
ওই দিদির বাবার নাকি দোকান আছে, একটা গার্মেন্টসের দোকান। সে বাজারে গেছে, দোকানে গেছে আর কি। ঠাকুমার শরীরটাও অসুস্থ, সে নিচে সবসময় নিজের ঘরেই থাকে। আর সোমাদির মা রান্না বান্না করছে নিচে। সোমাদির দিদি তখন বিছানায় শুয়ে শুয়ে ফোন দেখছিল। এবার অনেক সময় দেখবেন এই যে 11:30 12টার দিকে হয় না, দিনের বেলার কথা বলছি, অনেকের না ঘুম আসে। অনেকে দুপুরে খাওয়ার পরে ঘুমায়, অনেকে আবার আছে এই সময়টা শুলেই ঘুমিয়ে পড়ে। তো দিদির সেরকমই হয়েছিল সেই দিনটায়। ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুম পাচ্ছিল খুব, তাই ফোনটাকে অফ করে রেখে ঘুমিয়ে পড়েছিল। জানলাগুলো সব দিয়ে রেখেছে, জানলার আলো আসলে হয়তো ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, তাই জানলার যে পর্দাগুলো দিয়ে রেখেছে আর কি। পুরো ঘুম চলে এসেছে। আর একটা জিনিস সবাই লক্ষ্য করবেন, যদি অসময়ে ঘুমানো হয় না, সেই ঘুম কিন্তু ভাঙতে চায় না। আর যদি সেটা সত্যিকারের ঘুম হয়, অর্থাৎ যদি একবার গভীর ঘুম হয়ে যায়, তাহলে না চোখ মেলে তাকানো যায় না। মনে হয় যে এই ঘুম থেকে উঠতে হবে, এত কাজ বাকি রয়েছে আমার, উঠতেই হবে। কিন্তু বারবার করে দেখবেন যে চোখটা মেলছেন তো, কিন্তু মেলতে পারবেন না, এতটা পরিমাণে কষ্ট হবে নিজের শরীরে। তো সেরকমই না ওই দিদির হয়েছিল সেই দিন। চোখ মেলতে পারছে না, গভীর ঘুমে আচ্ছন্ন। তো সেই সময় দিদি ওই স্বপ্ন নাকি বাস্তবে, এটা নাকি পরে বলতে পারেনি দিদি। দিদি পুরো স্পষ্ট দেখছে যে একটা মহিলা, খুব বাজে রকম দেখতে, তার যে কি বিভৎস চেহারা, সে মুখে প্রকাশ করতে পারেনি, সে ওইভাবে বর্ণনা করে বলতে পারেনি। শুধু এইটুকুই বলল যে খুব বাজে চেহারা সেই মহিলাটার, চুলটা ছাড়া রয়েছে এবং বিভৎস তার শরীরের সব গঠন। তো তার সামনে আসছে আর তাকে গলা টিপতে আসছে। কিন্তু ওই ঘুমের মধ্যে থেকে ওই সোমাদির দিদি বারবার করে ওঠার জন্য চেষ্টা করছে যে আমি উঠবো, আমার ঘুমালে চলবে না, আমি যদি না উঠি আমাকে মেরেই ফেলবে, আমাকে ঠেসে মেরেই ফেলবে। বারবার করে এরকম ওঠার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই উঠতে পারছে না। মনে হচ্ছে সেই মহিলাটি, বিভৎস মহিলাটি, তার সামনের দিকে এগিয়ে আসছে আর তাকে গলা টিপে আজকে মেরেই ফেলবে। আর এত বিভৎস চেহারা, দেখবেন যদি বাস্তবে এরকম কখনো হয় না সামনাসামনি, তাহলে তো আমরা পালিয়ে চলে যেতে পারি। কিন্তু সেই মানুষটি তো শুয়ে রয়েছে আর স্বপ্নের মধ্যে রয়েছে, সে স্বপ্ন থেকে পালাবে কি করে, আর সেখান থেকে উঠে যাবে কি করে? সে তো ঘুমটাই ভাঙাতে পারছে না। যত চেষ্টা করছে যে না আমার চোখ মেলে তাকাতেই হবে। দিদি নাকি এটাও বলেছে, জানিস তো বনু, যে মা আমার সবাইকে বলছে তো যে আমি চোখ মেলে এরকম তাকিয়েছি, চেষ্টা করছি চোখটা টেনে মেলার, কিন্তু যখনই চোখটা আরো মেলছি তখনই মনে হচ্ছে ওর মুখের সামনে সেই মুখটা, বিভৎস একটা বাজে মুখ আমার মুখের সামনে এভাবে রয়েছে। চোখ মোটা মোটা করে সে আমাকে কিছু বলতে চাইছে আর খুব রাগের কারণে আমার দিকে তাকাচ্ছে, হয়তো সে আমাকে মেরেই ফেলবে। কিন্তু সেই সময় আমি ওই ঘুমের মধ্যেই শুধু ভগবানের নাম করছিলাম। যখন দেখছি যে আমার কিছু করার নেই, আমি আর হয়তো এখান থেকে বাঁচতে পারবো না, হয়তো আমার এই ঘুম কোনোদিনও আর ভাঙবে না, এতটাই আমার কষ্ট লাগছিল। আর সেই মুহূর্তে আমি শুধু ভগবানের নাম করছিলাম যে ভগবান এই সমস্যা থেকে আমাকে বাঁচাও, এই সমস্যা থেকে আমাকে বাঁচাও, আর আমার ঘুমটা যে করে হোক ভাঙিয়ে দাও। তো সেই সময় নাকি আস্তে আস্তে দিদির ঘুমটা পুরো ভেঙে গেছিল। আর অনেক কষ্টে, এমন না যে তাড়াতাড়ি করে চোখটা মেলতে পেরেছিল বা ঘুমটা ভাঙাতে পেরেছিল, পুরো চোখটাকে এরকম মেলে দিল, দেখলো যে না, কোথাও কিছু নেই, কোনো সমস্যা নেই, কিন্তু সে অনবরত হাঁপাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছে না, শ্বাস প্রশ্বাস নিতেই পারছে না, শরীরটা এত পরিমাণে অসুস্থ। উঠে বসেছে, খাটের থেকে যে নামার ক্ষমতা নেই, তার শরীরটা এতটাই দুর্বল হয়ে গেছে, এতটাই শরীরটা অসুস্থ লাগছে। তার কিছুক্ষণ পরে সে তো ডাকতেও পারছে না, মা বলে যে ডাকবে, ডাকতেও পারেনি, তার গলা থেকে কিন্তু আওয়াজও বেরোচ্ছে না। তারপরে কিছুক্ষণ বসে থাকার পরে, একটু ধাতস্থ হওয়ার পরে সেই দিদি নিচে আসে। আর নিচে আসার পরে তার মা ঠাকুমা তাকে দেখে নাকি পুরো ভয় পেয়ে গেছিল যে কি হয়েছে, তো শরীর কি অসুস্থ? কারণ তার চোখ মুখ পুরো স্বাভাবিক নেই, অস্বাভাবিকের মতো আচরণ করছে সে। ওই দিদি, সে কোনো কথা বলতে পারেনি। তারপরে ঠাকুমাকে জানিয়েছিল, মাকে জানিয়েছিল স্বাভাবিক হওয়ার পরে। তারপরে তো বোন বাড়ি আসলো বিকালে, বাবা বাড়ি আসলো দুপুরের দিকে, কারণ দুপুরে দোকান বন্ধ করে আসে। তো বাবাকে আর সরাসরি এসে বলেনি, যখন বোন বাড়ি আসে তারপরে বোনকে আর বাবাকে বলেছে। অনেক কষ্ট করে কাজ টাজ করে এসেছে, এখন বলবে। তো বোনও না খুব ভয় পেয়ে গেছে। তখন সোমাদি নাকি বললো যে আমি না তখন আর মাকে বলিনি যে দিদি এরকম কদিন ধরে এই দেখছে বা এরকম। দিদি নাকি আবার অন্য কাজে চলে যাওয়ার পরে মাকে আর ঠাকুমাকে নাকি এরকম বলছিল, জানো তো মা, দিদি না এই 3-4 দিন ধরে এরকম করছে, রাত্রেবেলা ঘুমাতে পারে না, বারবার করে উঠে পড়ে, আর শুধু বলে যে বোন শুনতে পারছিস,
ওই পাশের ঘরের থেকে এরকম আওয়াজ হচ্ছে, এরকম এরকম। এবার দেখুন, ঠাকুমা মানুষ, তার তো বয়স হয়ে গেছে না, সে তো আগেকার দিনের মানুষ, সে কিন্তু নেগেটিভ জিনিসটাই ভাববে। তো বারবার করে সে বলতে লেগেছে, ঠাকুমা বলছে যে বৌমা বাড়িটা কিন্তু ভালো নেই, বাড়িটা কোনো আত্মা প্রবেশ করেছে, না হলে এরকম তো আমার দিদি ভাই কোনোদিনও বলেনি, এরকম তো আমারও মনে হয়নি, আমি কিন্তু সব জিনিস ভালো বুঝি। ঠাকুমা নাকি বলছে যে আমি বাড়িটা ভার ভার থাকলে বুঝি। আর সত্যি বলতে বৌমা, দিদিভাই কিন্তু ভুল কিছু বলছে না, আমি কিন্তু এরকম নিজেও বুঝতে পারছি যে বাড়িটা স্বাভাবিক নেই, বাড়িতে কিছু একটা সমস্যা হচ্ছে যেটা আগে কখনো হয়নি। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে বাড়িতে হঠাৎ করে এরকম আমার কেন মনে হচ্ছে। আমিও কিন্তু এরকম 2-3 দিন ধরেই বাড়িটাকে একটু ভার ভার, আমার নিজের শরীরটাকেও ভার ভার মনে করি, যখন একা একা থাকি না শরীরটা ভার হয়ে যায়। আর ওই ঠাকুমা এই কথাও বলল যে ঠাকুমা না একটা সমস্যা আছে। সমস্যা বলতে কি, দেখবেন অনেক বয়স্ক মানুষের, এটা ভুল কিনা আমি জানি না, মানে কতটা যুক্তিযুক্ত, এটা সমাধিও বলছে যে এগুলোকে বিশ্বাস করবে কিনা জানি না, কারণ ঠাকুমা এগুলো বলতো। আগেকার দিনের মানুষরা এটা বলতো যে যখন ওরা শুয়ে থাকতো না, রাত্রেবেলায় বিশেষ করে নর্মাল চিত হয়ে শুয়ে রয়েছে, যদি দুটো পায়ের বুড়ো আঙুল লেগে যায়, বয়স্ক মানুষরা কিন্তু, ওদের নাকি তখন পড়িতে ধরে, মানে পড়ি হোক, ভূত হোক, আত্মা হোক, এগুলো নাকি ধরে। তখন নাকি তারা কথা বলতে পারে না, খুব হাঁপায়, নিঃশ্বাস নিতে পারে না, মনে হয় কেউ যেন মুখ চেপে ধরেছে। আর যখনই পাটা এরকম ফাঁকা করে দেয়, মানে পায়ের বুড়ো আঙুলটা পুরো মানে ছাড়া হয়ে যায় আর কি, তখন নাকি আবার সব ঠিক হয়ে যায়। আর এটা আগে খুব হতো, কিন্তু ইদানিং খুব একটা হয় না, কারণ সে ঠিক মতোই শোয় আর চেষ্টা করে যেন দুটো পায়ের বুড়ো আঙুল যেন লেগে না যায়। কিন্তু ইদানিং প্রায় এই 3-4 দিনের মধ্যে 2 দিন এরকম হয়েছে, রাত্রেবেলা ওরকম সমস্যা নাকি দেখা দিয়েছে, এরকম এসে বারবার করে মুখ টিপে ধরে, এরকম এরকম হয়। এবার ঠাকুমা এগুলো কাউকে বলেনি, তার কারণ হচ্ছে তার তো আগে এরকম হয়েছে, তাই এগুলো অস্বাভাবিক কিছু নয়, হয়তো পায়ের বুড়ো আঙুল লেগে যেতেই পারে, যার কারণে হয়েছে। তাই ঠাকুমা বলছে যে জানো তো বৌমা, যেগুলো আমার অনেকদিন হয় না, সেগুলো কিন্তু আমার সাথে হচ্ছে, কিছু একটা হচ্ছে বৌমা। সামনে বর্দি ভাইয়ের বিয়ে, বর্দি ভাই বলতে এই সমাধি দিদির কথা বলছে, তুমি তার আগে একটা কিছু ব্যবস্থা করো, একটা ঠাকুর মশাই আনো, বাড়িটাকে দেখতে বলো, কারণ আমার কিন্তু কিছু সুবিধার বলে মনে হচ্ছে না। কিন্তু এই সময় ওই ঠাকুমার কথাকে না কেউ পাত্তা দেয়নি, না দিয়েছে সমাধির বাবা, না দিয়েছে সমাধি, আর না দিয়েছে সমাধির মা। একমাত্র সমাধির দিদি ঠাকুমার কথা শুনে খুব মানে ভয় পেয়েছিল, পুরো দেখে মনে হচ্ছে খুব ভয় পাচ্ছে। আর সেই কথা শুনে সমাধি খুব রাগারাগি করছে ঠাকুমার সাথে, কারণ সে ছোট হলে কি হবে বাড়িতে না, ওই মানে দিদি বললো যে আমার কথা সবাই শোনে, আমি একটু মানে দিদি খুব রাগী, তো বললো যে আমি খুব রাগী আর আমাকে সবাই খুব ভালোবাসে, এমন না যে অন্যায় কথা বলি, যুক্তিযুক্ত কথা বলি, তাই সবাই আমাকে একটু ভয়ও পায় বাড়িতে। তো তখন দিদি ঠাকুমার উপরে চোটপাট করছে যে হ্যাঁ দিদি এমনি ভয় পেয়ে আছে, তুমি বারবার করে দিদির সামনে এই কথা বলছো, তুমি ভালো না, তুমি এরকম কেন করছো, তোমার কুসংস্কার রাখো। তো ঠাকুমাকে তো কেউ পাত্তা দেয়নি, দিলে হয়তো ভালো হতো, তাহলে হয়তো এত বড় একটা বাজে ঘটনা সেই বাড়িতে ঘটতো না, কখনোই ঘটতো না। ঠাকুমা বয়স্ক মানুষ, যখন দেখছে ছেলে বৌমা নাতনি কেউ আমার কথা বিশ্বাস করছে না, তখন আমি আর বলে কি করব। তাও নাকি 1-2 বার বলেছে যে বৌমা বারবার করে বলছি নাতনির বিয়ের আগে কিছু একটা ব্যবস্থা করো, বাড়িতে কিছু একটা করো, কিন্তু কেউ শোনেনি। যাই হোক, সেদিন গেল। সেই দিন রাত্রেবেলাতেও এরকম 2 বোনে মিলে ঘুমিয়েছে। বিয়ের দিন তো এগিয়ে আসছে, কেনাকাটাও শুরু হয়ে গেছে, এখন থেকে কেনাকাটা করে টোরে বাড়ি আসছে, জিনিসপত্র সব উপরের ঘরেই রাখছে, মানে দিদি বোনের যে মানে ঘরটা সেই ঘরেই রাখছে। তো রাখার পর রাত্রে করে শুয়েছে। শোয়ার পরে সেদিন রাত্রে নাকি সমাধি খুব চেঁচিয়ে উঠেছিল, চেঁচিয়ে উঠে বোনকে পুরো জড়িয়ে ধরেছে, হাউ হাউ করে কাঁদছে। এমন না যে চোখে থেকে আস্তে করে জল বেরোচ্ছে বা কোনো আওয়াজ করছে না, নীরবে কাঁদছে, এটা কিন্তু নয়, সে হাউ হাউ করে কাঁদছে আর বারবার করে বলছে যে আমি না খুব ভয় পেয়েছি বনু, কেউ আমাকে এসে আমার চুলের মুঠি ধরে টান মেরেছে আর বলছে ওঠ ওঠ, বলছি ওঠ, আমার থাকার ব্যবস্থা করে দে, না হলে কিন্তু আমি তোদের কাউকে ছাড়বো না, আগে তুই যাবি, আগে তোকেই আমি মারবো, এরকম নাকি বলছে এসে। এইবার না সমাধির মাথায় একটু টেনশন ঢুকে গেছে। আর সেই দিন থেকে সমাধি বলল যে সেই দিন থেকে জানো তো যে আমি আর ক্যাজুয়ালি নিচ্ছি না জিনিসটাকে, আমি ভাবছি যে না কিছু একটা সত্যি করার দরকার। আমি কিন্তু তখনও বিশ্বাস করছি না, আমি শুধু এটুকুই ভাবছি দিদির মনের মধ্যে কিছু একটা ভয়ঙ্কর কিছু ঢুকে গেছে যেগুলো বেরোতে পারছে না, এটা বের করার একান্ত দরকার, না হলে সেই মানুষটা অসুস্থ হয়ে যাবে। আর যার সামনে বিয়ে। তখন দিদি সকালবেলা উঠে তার মাকে বলছে, মা ঠাকুমা ঠিক কথাই বলেছিল, তোমরা একটা কাজ করো, কাউকে নিয়ে আসো, নিয়ে এসে একটু দিদিকে একটু দেখাতে বলো, আমি বাড়িটা দেখাতে বলছি না, দিদিকে একটু দেখতে বলো,
যে কেন ভয় টয় পাচ্ছে, হতেও পারে কোথাও ভয় টয় পেয়েছে, তোমরা তো হয় যে ভয় টয় পেলে একটু ঝাড়িয়ে টাড়িয়ে নিয়ে আসো, এটাও হতে পারে দিদিকে একটু ঝাড়িয়েও নিয়ে আসতে পারো। তখন ওর মা বাবা বলছে যে ঠিক আছে, ওই যে ছোট মেয়ে বলছে, ছোট মেয়ের কথা সবাই বিশ্বাস করে, ছোট মেয়ে যখন বলছে তখন তো করতেই হবে। তখন দিদির যে মা বাবা তখন বলল যে তাহলে একটা কাজ করা যাক, পাশে এরকম কয়েকটা বাড়ির পরে একজন বয়স্ক মানুষ থাকে, তিনি ঝাড়িয়ে টাড়িয়ে দেয়, ওই বাচ্চারা অনেক সময় ভয় টয় পায় না, তো ঝাড়িয়ে দেয়, জল পড়াও দেয়, তো অনেকে না সেরে যায়। এরকম কিন্তু আমরাও করি, আমি না কখনো ভয় টয় পেলে এরকম যাই, একটা জেঠু আছে ঝাড়িয়ে টাড়িয়ে দেয় আর কি, পাড়ার সবাই সেখানে যায়। তো এরকম তো দেখবেন প্রত্যেক পাড়াতেই থাকে, এরকম ঝাড়িয়ে টাড়িয়ে দেয়। তো সেখানে দিদিকে নিয়ে যাওয়া হয়। দিদিকে দেখার পরে উনি তেমন কিছুই বলেনি, নর্মাল মানুষ, বয়স্ক মানুষ, ভয় পেয়েছে, ঝাড়িয়ে দিয়েছে, বাড়ি চলে এসেছে। কিন্তু আসার পরে একটা জিনিস লক্ষ্য করা গেছে, যেহেতু সন্ধ্যাবেলা ঝাড়িয়েছিল, দিদি যেই কয়দিন ওই মন মরা থাকতো না, বলেছিলাম যে হাসতো না কোনো সময়, সব সময় চুপচাপ থাকতো। আর সে হ্যাঁ চুপচাপই থাকে বরাবরই, কিন্তু হাসতো তো, আর এখন সে হাসিটাও নেই। আর এই ঝাড়িয়ে দেওয়ার পর থেকেই, বাড়িতে আসার পরেই দিদি না একটু হাসি হাসি মুখ করে আছে। হয়তো এগুলো সব না মনের ব্যাপার, যে আমি ভয় পেয়েছিলাম, আমাকে ঝাড়িয়ে দিয়েছে, আমার ভয় চলে গেছে, এটাই হয়তো তার মনের মধ্যে হচ্ছিল, তাই সে হাসি হাসি মুখ করেছিল। হয়তো মনের মধ্যে ভালো লাগছিল যে না, কেউ আমাকে বিশ্বাস করেছে, আমি সত্যি হয়তো ভয় পেয়েছিলাম, তাই ঝাড়িয়ে দিয়েছে, আমি ঠিক হয়ে গেছি। সে না মনে মনে এটাই ভাবছিল, তাই খুব হাসছে। এদিকে সমাধিরও না খুব ভালো লাগছে যে না, দিদি আমার এতদিন পরে একটু হাসছে, কোনো সমস্যা হয়তো আর নেই। আর সেই দিন থেকে সমাধি আরেকটা সিদ্ধান্ত নিল, ভেবেছে হয়তো দিদি যদি আবার ওই ঘরে গিয়ে ঘুমায়, যদি আবারও কিছু স্বপ্ন টপ্ন দেখে, তাহলে আবারও ভয় পাবে, সামনে বিয়ে, বেশি দিন আর বাকিও নেই। তো সমাধির একটাই চিন্তা ভাবনা যে দিদি যেন সুস্থ থাকে। তাই তার মা বাবাকে বললো একটা কাজ করো, তোমরা রাত্রেবেলাটুকু উপরে ঘুমাও, আমি আর দিদি মিলে এই নিচের ঘরে ঘুমোচ্ছি। দিদিও না কথাটা শুনে খুব আনন্দ পেয়েছে, যে ভয় পাবে না। ভয় তো রয়েছে যে ওই ঘরে যদি আবার কিছু হয়, এটুকু তো রয়েছে, এই ভয়টা তো যাচ্ছে না, না তো নিচের ঘরে শুয়েছে। আর এই যে মা বাবার ঘরটা, এই ঘরে কিন্তু ঠাকুর ঘর রয়েছে। ঠাকুর ঘর বলতে সিংহাসন দেওয়া রয়েছে, কারণ ওই ঘরের মধ্যে একটা খাট আলমারি ছাড়া আর কিন্তু তেমন কিছুই নেই। আর একটা সিংহাসন ওই ঘরের মধ্যে রাখা রয়েছে। রাত্রেবেলা দিদি ভালোভাবে ঘুমিয়েছে, কোনো সমস্যা হয়নি। সকালবেলা উঠে দিদি আরো যেন উৎফুল্ল হয়ে গেছে, মানে খুব খুশি যে না, আমি আজকে কোনো স্বপ্ন দেখিনি, আজকে আমাকে কেউ কোনো ডিস্টার্ব করেনি, কিচ্ছু হয়নি, খুব খুশি, ঠিক আছে, কোনো সমস্যা কিন্তু নেই। কিন্তু ওই কাকিমা নাকি সকালে উঠে একটা কথা বলেছিল যে জানিস তো, তেমন কোনো সমস্যা আমার হয়নি, কিন্তু আমি এক দুবার একটা আওয়াজ পেয়েছি, পাশের ঘর থেকে এক দুবার একটু টুকটাক আওয়াজ এসেছে। আর এই কথা শুনেই সমাধির দিদি লাফিয়ে পড়েছে। দেখেছো, আমি বলেছিলাম না আমি আওয়াজ পাই। বনু কোনো মতে বিশ্বাস করছিল না, দেখেছো তো? বলছে না তেমন কিছু না, আমি তো মানে জেগেছিলাম না, ঘুমের মধ্যে হালকা হালকা শুনছিলাম, অতটা মালুম করতে পারিনি। এইভাবে প্রায় অনেকদিন কেটে গেছে সেই বাড়িতে, অনেকদিন বলতে বিয়ের দিন পর্যন্ত ভালোভাবেই কেটে গেছে। টুকটাক নাকি সেই মানুষটা আওয়াজ পায়, অর্থাৎ দিদির মা নাকি আওয়াজ পায়, কিন্তু অত মানে সমস্যা হয় না, কিছুই সমস্যা না, ভাবে হয়তো হতেই পারে টুকটাক আওয়াজ স্বপ্নের মধ্যে শোনে, ওসব কোনো ব্যাপার না। কিন্তু এখানে আমার একটা জিনিস মনে হয়, এটা আপনাদের বলছি, আমি কিন্তু সমাধি বলেনি, শুধু বলেছে ওরা নাকি হরিভক্ত ছিল। হরিভক্ত বলতে হরিচাঁদ ঠাকুর আছে না, ঠাকুরনগরে বারণী মেলা হয়, সেই ঠাকুরের ভক্ত। তো তাদের গলায় না আচারের যে মালা হয়, সেই মালা আছে। তো এটাও তো হতে পারে তারা তেমন কোনো ভয়ঙ্কর কিছুর সম্মুখীন হয়নি, হয়তো তাদের গলায় আচারের মালা রয়েছে, যে কারণে তেমন কোনো সমস্যা হয়নি। বা হয়তো যদি কিছু থেকে থাকে, তাদের ধারে কাছে আসতেও পারেনি, এটাই হয়তো হতে পারে। আর এইভাবেই পুরো বিয়ের দিন এগিয়ে আসলো। দেখবেন প্রত্যেকটা বাড়িতেই বিয়ের 2-3 দিন আগে থেকেই কিন্তু লোকজন মানে চলে আসে, সবাই থাকে, একটু আনন্দ মজা হয়, তো এরকম লোকজন চলে আসে। তো বিয়ের আগের দিনও এরকম অনেক লোকজন এসেছে। রাত্রেবেলা শোবে কোথায়? ওই ঘরের মধ্যেই ঘুমাবে। আরো একটা গেস্ট রুম রয়েছে, কিন্তু লোকজন তো অনেক, এক রুমে তো আর হবে না। আর যেহেতু ওই রুমের মধ্যে এই কদিনে একটা খাট আলমারি আনাও হয়ে গেছে, তো সেই ঘরে নিশ্চয়ই ঘুমাবে। অনেকেই জেগে থাকবে, অনেকেই ঘুমাবে। তো সেই সময় ওই ঘরের মধ্যে ঘুমাতে গেছিল ওই যে সমাধির পিসে মশাই আর পিসে মশাই দুটো বন্ধু নাকি এসেছিল। নিজেরই কিন্তু পিসে মশাই, কারণ তার একটা পিসি আছে, দূরে থাকে, সচরাচর আসে না, এই বিয়ের উপলক্ষে এসেছে আর কি। তো 3 জন মিলে ঘরে ঘুমাবে। ওরা প্রায় 12:30-1টার দিকে ঘুমিয়েছিল। আর আরেকটা কথা, তারা ওই 3 জন সেদিন কিন্তু ড্রিঙ্ক করেছিল, মদ্যপান করেছিল, হালকা পাতলা, যেরকম অনেকে করে পার্টিতে বা অন্য কোনো অকেশনে করে, তো সেরকমই করেছিল।
ঘুমিয়েছে, প্রায় 1টা-1:30 দিকে হয়তো ঘুমাতে গেছে। কিন্তু সেই রাত্রেবেলায় নাকি একজন বিছানা থেকে পড়ে গিয়ে না আউ করছে, আউ মানে কথা বলতে পারছে না, তো ড্রিঙ্ক করেছে, আর সে একটু বেশিই করেছিল, বাকি দুজন কম করেছে। আর যে পড়ে গেছে সে কিন্তু ওই পিসেমশাইয়ের বন্ধু হয়। এবার ওই আওয়াজ শুনে পিসেমশাই বন্ধু ঘুম থেকে উঠে গেছে, লাইটটা অন করেছে। তো বলছে, কি রে, খুব তো খেয়েছিস, আর যার কারণে পড়েও গেছিস, খাটটা তো অনেক বড়, কি করে পড়ে গেলি তুই? মানে কথা বলতে পারছে না সে, নাকি শুধু ভয়ের কারণে আউ করে যাচ্ছে, মানে যেরকম ওই যারা কথা বলতে পারে না আর কি, যারা যেরকম করে না, মানে ওরকম করছিল আর কথা বলতে পারছে না। তো বলছে, কি হয়েছে, কথা কি বন্ধ হয়ে গেছে, বল কি হয়েছে। কথা কিন্তু বলতে পারছে না। তার কিছুক্ষণ পরে ওকে নাকি চড় মেরেছে, ওই পিসেমশাইয়ের বন্ধুকে চড় মেরেছে পিসেমশাই। যে ঠিক হ, আগে নিজের নেশার থেকে ফের, তারপরে বল কি হয়েছে। বলছে, ভাই আমার নেশা এমনি চলে গেছে, আমার নেশা টেশা কিছুই নেই, কিন্তু আমার পুরো মনে হলো কেউ এসে আমাকে, বিভৎস এক মহিলা এখানে এসে আমার মুখ টুক বন্ধ করে গলাটা টিপে ধরেছে, আর সেই কারণে, ভয়ের কারণে পড়ে গেছি আমি। বলছে, তুই স্বপ্ন দেখেছিস, বেশি খাওয়া হয়ে গেছে যে কারণে ভুলভাল তুই স্বপ্নে দেখেছিস আর তাই ভাবছিস। বলছে, না রে ভাই, এরকমই হয়েছে, না হলে আমি এরকম করবো কেন, আমি খুব, মানে আমার এখনো কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমার দমটাও আটকে যাবে। কিন্তু ওরা না কেউ কিছু আর ভাবেনি। সকালে উঠে এর কথা থেকে ওর কথা সবাই কানে কানে চলে গেছে যে জানিস তো এরকম, আর এই কথা কিন্তু কেউ ভয় পাচ্ছে না, সবাই হাসাহাসি করছে। আর কি ভাবছে, ওই মদ্যপান করেছে যে কারণে হয়তো নেশার ঘরে এই করেছে, সবাই কথা নিয়ে হাসাহাসি করছে, কিন্তু ভয়ের কিন্তু কোনো কারণই নেই। ব্যাস গেল সেই দিনটা। সকালবেলা হলো, সকালে তো অনেক ভোরবেলায় উঠে গেছে, কি দধিমঙ্গল নাকি থাকে, সেগুলো হলো, সমস্ত কিছু ভালোভাবেই হলো। গায়ে হলুদের তত্ত্ব আসলো, ভালো কথা এসেছে, গায়ে হলুদ হয়েও গেছে। নিচে সবাই, তখন কিন্তু উপরে না কেউ তেমন ছিল না, 1-2জন হয়তো যাচ্ছে আবার নিচে চলে আসছে। দিদির গায়ে হলুদ হতেও নাকি অনেকটা লেট হয়েছে, কারণ ছেলের বাড়ি থেকে নাকি হলুদ পাঠাতে অনেকটা লেট করেছে, লেটও হয়ে গেছে অনেকটা স্নান করাতে করাতে। তখন দিদি একা কি করেছে, উপরে গেছে, যেহেতু বাইরে বেরোনোর কোনো দরকার নেই, কারণ ওদের যে বাথরুম সমস্ত কিছু কিন্তু ঘরের সাথে অ্যাটাচ করা, বাইরে বেরোনোর দরকার পড়ছে না। এটা কিন্তু চলটা আছে যে গায়ে হলুদের পরে মেয়েকে নাকি একা একা ছাড়া যাবে না, সবাই সঙ্গে সঙ্গে থাকবে। তখন সবাই বলছে যে না, ও তো ঘরের ভিতরেই আছে, আর কি সমস্যা হবে, বাইরে যেন না বেরোয়, বাইরে হাওয়া বাতাস টাস লাগতে পারে, তো বাইরে যেন কখনো না যায়। হ্যাঁ, সে তো যাচ্ছে না, বাইরে তো বেরোনোর প্রয়োজনই পড়ছে না। এইবার তখন তো আর ওই ব্রাইডাল যে মেকআপ এগুলো তো ছিল না, ওই অনেকে আছে একটু ভালো সাজায়, পার্লার থেকে লোক আসে, তো এরকম পার্লার থেকে লোক এসেছিল সাজানোর জন্য, ঠিক আছে, তো এসেছে, সে বলছে তাড়াতাড়ি আসো, সাজাতে হবে। তখন দিদি ওই যে যারা পার্লার থেকে এসেছে ওদের নিচে বসে একটু খেতে দিয়েছে, খাচ্ছিল। বলছে, আমি তাহলে উপরে যাই, আমি শাড়িপত্র সব নিয়ে আসি, মানে মানে গোছাই আর কি, তুমি তো উপরেই আসবে, উপরে বসে সাজাবে, তোমরা খেতে লাগো, আমি সব গুছিয়ে তোমাদের ডাক দিচ্ছি। দিদি উপরে গেছে, 2-1জন কিন্তু উপরে যাচ্ছে আবার নিচে চলে আসছে, সবাই তো নিচে আনন্দ করছে না, সবাই ছবি টবি তুলছে। তো সেই সময় এরকম উপরে গেছে দিদি, নিজের ঘরে গেছে, গিয়ে টুকটাক শাড়ির যেগুলো পরবে আর কি রাত্রে বেনারসি, সেগুলো বের করছিল আলমারি থেকে। তো বের করার সময় দিদি নাকি শুনতে পেয়েছে যে পাশের ঘরে আওয়াজ হচ্ছে, যে আওয়াজটা দিদি ওই রাত্রেবেলায় শুধু শুনতো প্রথম ওই 3-4 দিন, তারপরে কিন্তু এখনো পর্যন্ত শোনেনি আওয়াজ, কারণ সে তো রাত্রে ঘুমাই নাই ঘরে, কি করে শুনবে। আর সেই আওয়াজটা যেটা রাত্রে শুনতো, সেই আওয়াজ এখন দিনের বেলাতে শুনছে, গাটা না ছম ছম করে উঠেছে। ওই দিদি নাকি পরে বলেছে যে গায়ের রোম পুরো খাড়া হয়ে গেছে, এতটা পরিমাণে ভয় পেয়েছে সে। আর কিরকম মনে হচ্ছে যে একবার দেখবে গিয়ে, এমন না কিন্তু সম্মোহিতের মতো হয়ে গেছে, না নিজের মধ্যে একটা সাহস আনছে যে কি রে ভাই, দিনের বেলা তো, আর দেখবেন দিনের বেলাতে আমাদের মনের মধ্যে না একটু সাহস বেড়ে যায়, কিছুই তো না, দিনের বেলা সবই দেখতে পাচ্ছি। তখন ওই দিদি কি করেছে, ওই ঘরের মধ্যে ঢুকেছে দেখার জন্য যে আজকে দেখেই ছাড়বো, কিসের আওয়াজ রে। ঘরের মধ্যে দিদি গেছে, যাওয়ার পরে নাকি দিদি দেখেছে ঘরের মধ্যে কেউ বসে রয়েছে, চুলটা পুরো ছেড়ে সামনের দিকে বসে রয়েছে, ভেবেছে কেউ হয়তো রয়েছে। দিদি প্রথমে কিন্তু পুরো ভয় পেয়ে উঠেছে যে কে রে চুল ছেড়ে রয়েছে, আর পরক্ষণে নাকি মনে হয়েছে যে না, কোনো হয়তো লোকজন হবে, স্নান টান করেছে, মানে বৌদি বা কোনো কাকিমা টাকিমা হবে, একবার না ডাক দিয়েছে, কিন্তু চোখের নিমেষেই মনে হলো যে দিদির ঘরে কেউ নেই। সে কাকে দেখলো, তার তো মাথাতেই কাজ করছে না। যে মানুষটাকে চুল ছেড়ে দেখলো দিদি এইমাত্র বসে রয়েছে, ডাকও দিল, আর চোখের নিমেষে উধাও, ভুল দেখলো, আর গেলে তো তার সামনে দিয়ে যাবে, কিন্তু কোথাও তো যেতে দেখেনি কাউকে। আর সেই ভয়ের কারণে দিদি আর কিছু না ভেবে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়, আর তারপরে তার কিছু মনে নেই। তারপরে হয়তো পাশে কেউ কোনো ডাক্তার এসেছিল, একটু
প্রেশার টেশার মেপেছে, সে নাকি বলেছে প্রেশার লো, সেই কারণে পড়ে গেছে। সারাদিন খাওয়া টাওয়া নেই, মানে বুঝতে পারছেন কারোর কিন্তু মাথাতেই নেই যে এরকম ঘটনা ঘটতে পারে, বাজে ঘটনা। সবাই ভেবেছে যে সারাদিন না খাওয়া, সেই কারণে মাথা ঘুরে পড়ে গেছে। তারপরে দিদিকে এরকম জ্ঞান ফেরার পরে একটু লবণ চিনির জল খাওয়ানো হলো, ঠিক ছিল। কিন্তু সে জ্ঞান ফেরার পরে হয়তো তার মানে সমাধিকেই খুঁজছিল, তার বোনকে খুঁজছিল কিছু বলার জন্য, তার মাকে খুঁজছিল। তারা তো ব্যস্ত, ভীষণই ব্যস্ত, কাউকে পাচ্ছে না, বোনও খুব ব্যস্ত। পরে নাকি বিয়ের আগে যখন সাজানো কমপ্লিট হয়ে গেছে, সমাধি নাকি একবার গেছিল দিদিকে দেখতে কেমন কি লাগছে। তখন নাকি সমাধিকে একবার বলেছে, জানিস তো বনু, আমি পড়ে গেছিলাম, এরকম এরকম দেখেছি। আর এটা পুরো সত্যি ঘটনা। আর বোন সেই মুহূর্তে কি বলবে, বর আসলো বলে লগ্ন শুরু হয়ে যাবে, এই মুহূর্তে সে কি বলতে পারে তার দিদিকে? তখন দিদিকে বলছে যে দিদি তুই ভয় পাস না, তুই যদি মানে আসলেও ভয় পেয়ে থাকিস তাহলে তুই বিয়ে টিয়ে হয়ে যাক, তারপরে ঝাড়ি টাড়িয়ে নিস, কোনো সমস্যা নেই, তুই তেমন ভয়টাই পাস না, তোর এখনই বিয়ে শুরু হবে, তুই কিন্তু নিজের মনটাকে খারাপ করিস না, তেমন কিছুই নেই। দিদি তুই হয়তো ভুলভাল দেখেছিস, হয়তো অন্য কাউকে দেখছিলে, সে হয়তো চলে গেছে, তুই এইসব নিয়ে দিদি ভাবিস না, তুই যেটা বেশি ভাববি সেটা কিন্তু বেশি বেশি করে হবে, তুই ভাবছিস বলে এগুলো হচ্ছে। বোন নাকি এগুলো বলেছে, মানে সমাধি নাকি এরকম বলেছিল। বলার পরে দিদি আর কিছু ভাবেনি, কারণ একটু পরেই তো বিয়ে, এখন তো এসব ভাবলে চলবে না, ভয় রয়েছে মনের মধ্যে, থাক, তেমন তো আর কিছু ঘটেনি। ভালোভাবে বিয়েটা কমপ্লিট হয়ে গেল, কোনো সমস্যা কিন্তু হয়নি, বিয়েটা ভালোভাবেই কমপ্লিট হয়ে গেছে। পরের দিন নাকি শনিবার নাকি পড়ে যাবে, তাই তার আগের দিনই মানে 12টা থাকতে থাকতে মেয়েকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, মেয়ে চলে যায়। কিন্তু তার পরের থেকে নাকি ওই বাড়ি থেকে খবর আসে মেয়ে নাকি অসুস্থ হয়ে পড়ছে, আর বারবার করে নাকি মানে অন্যরকম করছে, যেরকম ওই অনেকের সমস্যা হয় না, নার্ভের সমস্যা থাকলে অনেকে পাগল পাগল করে, এরকম তো হয় না, যাদের সমস্যা তারাই বোঝে অবশ্যই কথাটা, এই ব্যাপারটা তো সেরকম না করছে। যেহেতু দেখে শুনে বিয়ে, তাই অশান্তি বউ ভাতের আগের দিন থেকে শুরু হয়ে গেছে। ছেলের বাড়ি থেকে বারবার করে ফোন করে বলছে যে তোমরা জেনে শুনে অসুস্থ মেয়েকে পাঠালে, বিয়ে দিলে। বলছে অসুস্থ মেয়ে, আমার মেয়ে তো অসুস্থ নয়। কিরকম অসুস্থ? বলছে আপনার মেয়ে তো এরকম ফিট ধরছে মাঝে মাঝে, এরকম এরকম হচ্ছে, মানে এরকম টার্মই ইউজ করছিল। বলছে না, আমাদের মেয়ে তো এরকম কোনো সমস্যা নেই। তারা কি আর বিশ্বাস করবে? তারা যা দেখছে সেটাই তো বলবে না, তো সেরকম ভাবে বলছে। বউ ভাত নাকি যেহেতু নিমন্ত্রণ হয়ে গেছে, কোনো রকমে হয়েছে, এরকমও নাকি সমস্ত কিছু ভুলে টুলে ওরা সমস্ত কিছুর আয়োজন করেছিল। তারপরেও নাকি যেদিন ফুলসজ্জা, সেদিনও নাকি ওরকম ফিট ধরেছিল ওই ফুলসজ্জার খাটে। খুব বাজে একটা অবস্থা, কারণ ওই যে জামাইবাবু, সমাধি জামাইবাবু, তার সাথেও কিন্তু দিদির খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়নি। ওই যে বললাম না, তেমন একটা কথা বলতো না দিদি, চুপচাপ থাকতো, তো সেও রেগে টেগে যাচ্ছে, ফোন করে উল্টোপাল্টা বলছে, একদম বাজে একটা পরিস্থিতি। প্রায় 10-12 দিন কেটে গেছে, মেয়ে শরীর নাকি খুবই অসুস্থ হয়ে গেছে। যে মেয়ের হেলদি ফিগার ছিল সেই মেয়ে নাকি অর্ধেক হয়ে গেছে, আর সবসময় নাকি এরকম করতে আছে। কি সমস্যা কেউ কিছু বুঝতে পারছে না। শেষমেশ নাকি 10-12 দিনের মাথায় সেই মেয়েকে সমাধিদের বাড়িতে দিয়ে যায়, মানে নেবে না আর কি, যে এরকম তোমরা দিয়েছো আর ডিভোর্স তোমরাই দেবে, যেহেতু আইনি মতে বিয়ে হয়েছে, কোনো খোরপোশ কিন্তু এরকম অনেক কথা হচ্ছে যে তোমরাই কিন্তু দেবে, তোমরাই বলবে, তোমরাই ডিভোর্স দিতে চাও আর কি, এরকম বলবে। তো এরা আমাকে আবার বলছে যে ঠিক আছে, একটা কাজ করি, মেয়েকে আমরা ডাক্তার দেখাই, সুস্থ করে দিলে কোনো সমস্যা নেই তো। ওরা নাকি তাতেও রাজি হয়েছে, হ্যাঁ সুস্থ করে দিলে দেবে, কোনো সমস্যা নেই, কারণ বিয়ে তো একবারই হয়, বারবার হলে তো আর ভালো দেখায় না। ওরাও তাতে রাজি, ঠিক আছে তাহলে মেয়েকে 1 মাসের মতো রাখুন, সুস্থ করে তারপরে পাঠাবেন। ওরাও রাজি হয়েছে। মেয়েকে বাড়িতে এনেছে, ডাক্তার দেখাচ্ছে, এই ডাক্তার ওই ডাক্তার, কোনো মতেই মেয়ে সারছে না। সে তো ঠিক মতো কারোর সাথে কথাই পর্যন্ত বলে না, বোনের সাথেও নয়, কারোর সাথে নয়, সে কারোর সাথে ঘুমাবেই না, সে একা একা ঘুমাবে, ওরকম মাঝে মাঝে ফিট ধরছে। খুব বাজে একটা পরিস্থিতি। অনেক ডাক্তার দেখাচ্ছে, ওষুধপত্র খাচ্ছে, কোনো মতেই কিছু হচ্ছে না। শেষমেশ নাকি সাইকিয়াট্রিস্টের কাছেও দেখানো হয়েছে। আর তখন না, এই সাইকিয়াট্রিস্ট এখন আমরা বুঝি যে মনের ডাক্তার, এগুলো কিন্তু আগে মনের ডাক্তার ছিল না, বলতো পাগলের ডাক্তার। এদিকে পাড়ার লোকে অনেক কথা বলছে, পাগল হয়ে গেছে মেয়ে, পাগলের ডাক্তার কাছে নিয়ে যাচ্ছে, অনেক বাজে কিছু সেই বাড়িতে ঘটছে। তো সেই সময় নাকি ওদের বাড়িতে একজন এসেছিল, বয়স্ক মানুষ, সে এসে বলেছে একটা কাজ করতে পারো, তোমরা ওকে ভালো তান্ত্রিকের কাছে নিয়ে যেতে পারো। তান্ত্রিক বলতে অনেকের ঠাকুর মশাই হয় না, কোনো মন্দিরে বসে এরকম, তো তোমরা সেখানে নিয়ে যেতে পারো। সেখানে নাকি শেষমেশ নিয়ে যাওয়া হয়েছে। দেখবেন অনেকে এগুলো বিশ্বাস করে না। আর সমাধি বলছে যে যে মানুষ আমি কোনোদিনও এগুলোতে বিশ্বাস করিনি, সেই মানুষ আমি যে যা বলছে আমি তাই মেনে নিচ্ছি, আর বারবার করে বলছি হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন, এটাই হচ্ছে এটাই হচ্ছে, মানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে সেই বাড়িতে। তারপর নাকি নিয়ে যাওয়া হয়েছিল সেই দিদিকে একটা মন্দিরে,
সেখানে যাওয়ার পরে বলছে যে মেয়ের মধ্যে নাকি আত্মার বাস ঢুকেছে। এটা বেশি দিন নাকি হয়নি, এটা নাকি বিয়ের আগের দিন থেকে বা বিয়ের দিন থেকেই তার মধ্যে ঢুকেছে। আর যেহেতু সেই অবস্থায় সে বিয়ে করেছে, তাই কোনো মতে এই মেয়ের ভিতর থেকে এই আত্মাকে আর বের করা যাবে না, সে পুরো জাঁকিয়ে বসে রয়েছে। তখন সবাই বলছে যে কি ব্যাপার, কি হতে পারে। বলছে ঠাকুমা কান্নাকাটি করছে, বলছে আমাদের তো বাড়িতে এরকম কখনো ছিল না, কোথা থেকে কি হয়ে গেল। উনি তখন কি জল দেখে না কিভাবে নাকি বলছে, অনেক কিছুই বলতে পারে। সে বলছে তোমাদের বাড়ি কি কোনো গাছ টাছ কাটা হয়েছিল ইতিমধ্যে? কোনো গাছ, কোনো নিম গাছ, কোনো শ্যাওড়া গাছ ছিল কি বা কেটেছেন? আর সেই সময় সেই কথা শুনে প্রত্যেকের নাকি চোখ মুখ বড় বড় হয়ে গিয়েছিল। কারণ এটা তো সত্যি কথাই, যেদিন থেকে ঘটনা শুরু হয়েছে তার আগের দিনই শ্যাওড়া গাছ ওদের বাড়িতে একটা ছিল। ওটা কিন্তু ওদের বাড়ির মধ্যেও পড়ে না, বাড়ির বাইরে সীমানার মধ্যে পড়ে, মানে অর্ধেক ওদের বাড়ির মধ্যে পড়ে, অর্ধেক সীমানা। আর যে কারণে নাকি পাশের জমিতে অনেক সমস্যা হচ্ছে, কেটে দিতে বলছে, তাই নাকি কেটে দিয়েছে। আর তারপরের থেকে এই সমস্যা শুরু হয়েছে, ওরা জানালো। তখন ওরা বলছে যে আসল সমস্যা ওখান থেকেই এসেছে। হয়তো সেখানে ওর বাস ছিল, হয়তো সেখানে থাকতে পারেনি, তারপর কোনো খালি জায়গা পেয়েছে, সেখানে ও ঢুকে পড়েছে। আর এই সব থেকে এই সমস্যাগুলো হয়েছে। তখন নাকি সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। মানে কি হবে ভাই, সবাই ভয় পেয়েছে না যে সত্যি তো মেয়ে তো এই অবস্থাতে বিয়েতে বসেছে, এরপরে তো আর ঠিক হবে না। আর ওরা কিন্তু শুনেছে যে কোনো গায়ে এরকম আত্মা থাকলে বা কিছু থাকলে সেই অবস্থায় বিয়েতে বসলে নাকি তারপরে আর ঠিকঠাক হয় না। সবাই খুব কান্নাকাটি করছে ভয়ের কারণে। তখন ওই ঠাকুরমশাই নাকি একটা বুদ্ধি দিয়েছে যে একটা কাজ থাকতে পারে, একটা উপায় থাকতে পারে। এগুলো আমি কোনোদিনও এক্সপেরিমেন্ট করে দেখিনি, অবশ্যই বাংলায় বলেছে, আমি ইংলিশে বললাম। তো উনি বলছে একটা কাজ করে দেখা যাক, ওই মেয়েকে আবার বিয়ে দেওয়া যাক। যেভাবে ওই বিয়ে করে, গায়ে হলুদ দেওয়ায় বা এইসব করা, সেইভাবে মেয়েকে আবার বিয়ে দিন, ঘরোয়া মতেই দিন, কিন্তু পুরো নিয়ম মেনে মেয়েকে বিয়ে দিন। আর মেয়ে যখন গায়ে হলুদ দেওয়া হবে দেখবেন ও খুব ছটফট করবে, আর তারপরে ওকে যজ্ঞে বসাতে হবে, কারণ সেই সময়টাই একমাত্র নাকি আত্মাটাকে বের করা যাবে। এটা কিন্তু প্রথমবার উনি করছেন, আগে কিন্তু কখনো করেননি। তো এটাই নাকি সবাই শুনেছে, শ্বশুর বাড়িতেও নাকি জানানো হয়েছে, তারাও নাকি রাজি যে ঠিক আছে, বিয়ে যখন হয়েছে, যদি সুস্থ হয় তাহলে দেখা যাক। তো এটা নাকি করা হয়েছিল। গায়ে হলুদ দেওয়ার পরে সত্যি খুব ছটফট করছিল, মানে পাগলের মতো। সে এখান থেকে পুরো বেরিয়ে যাবে, বেরিয়ে যে কোথায় যাবে কেউ বুঝতে পারছে না, মানে এত স্পিডে রয়েছে। আর দরজা জানলা সব বন্ধ করে রেখে দিয়েছে, বাইরে যে কোলাপসিবল গেট সব আটকানো, কারণ সে বারবার বাইরে যেতে চাইছে, কিন্তু বাইরে গিয়ে যে কোথায় যাবে বলা খুব মুশকিল, কারণ সে হয়তো বুঝতে পারছে এবার তার কি হতে যাচ্ছে। তারপর নাকি তাকে অনেকভাবে আটকানো টাকানো হয়েছিল। ঠাকুরমশাই এসেছিল, যজ্ঞে বসানো হয়েছিল। যজ্ঞে বসানোর পরে অনেকভাবে অনেক হোমযজ্ঞ করার পরে নাকি মেয়েটা অজ্ঞান হয়ে যায়। ঠিক হয়েছিল কি হয়নি পরের কথা। সেই অবস্থায় জ্ঞান ফেরার পরে মেয়েকে সন্ধ্যাবেলা ছেলের সাথে বিয়ে দেওয়া হয়। আর বিয়ে দেওয়ার পরে জানা যায় যে মেয়েটা নাকি আর কোনো সমস্যা হয়নি। তার যে চেহারা হয়ে গেছিল ওই বিয়ের পরে, সেই চেহারা নাকি নেই। হ্যাঁ, রোগা তো আর মোটা হয়ে যাবে না, রোগাই, শরীর অসুস্থই, কিন্তু যে মুখের একটা ভয়ঙ্কর যে মানে ভাবটা ছিল না, চোখ মুখ দেখলে না সবাই ভয় পাবে, খুব ভয় পাবে, সেইটা নাকি চলে গেছে, কেউ দেখে আর ভয় পাচ্ছে না। তো পরে ওরাও একটু দেখছিল, ওরাও ভয় পাচ্ছিল, কারণ প্রথমে তো ভেবেছে মেয়ের অসুস্থ, মানে মেয়েটা রুগী আর কি, এটাই ভেবেছিল ছেলের বাড়ি থেকে। পরে যখন জানলো যে না এরকম এইসবের ভূত প্রেতের ব্যাপার, তো সেই সময় ওরা একটু ভয় টয় পায়, ছেলেটাও ভয় পাচ্ছে, মানে ওই জামাইবাবু, সমাধি জামাইবাবু ভয় টয় পাচ্ছিল আর কি। তারপরে আর দেখছে যে না তেমন কোনো সমস্যা নেই, হাতেও নাকি একটা তাবিজ টাবিজ বেঁধে দিয়েছে যে আর পরে মানে কোনো সমস্যা হবে না। আর ওই যেহেতু বাড়িতে যখন ওই মেয়েটাকে হোমযজ্ঞ করানো হয় মেয়েটার জন্য, তখন বাড়িতেও নাকি হোমযজ্ঞ করে ফেলেছিল, যাতে বাড়ির আশেপাশে একটা গন্ডি কেটে দিয়েছিল যেন কোনো খারাপ কিছু আর এই বাড়ির মধ্যে না ঢোকে। তারপরে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল, আর তো কোনো সমস্যা হয়নি। আর তারপরে নাকি উনি একটা কথাই বলেছিলেন, যদি কোনোদিনও কোনো গাছ টাছ কাটেন তখন নাকি একটা পুজো বা কিছু একটা ব্যবস্থা করে কাউকে ডেকে তারপরে ওই সব গাছ কাটবেন, তাহলে দেখবেন মানে কখনো কোনো খারাপ কিছু হবে না। তো এটাই বলেছিল, আর ওরা সব শুনেছে। তো এখন সবাই ভালো আছে, সুস্থ আছে, আর কোনো সমস্যা নেই। তো এই ছিল সমাধির ঘটনা, সমাধির বাড়ির ঘটনা। আপনাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, যদি আপনাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটে থাকে, যেটা ঐশ্বরিক হোক, দৈবিক হোক, ভৌতিক হোক, যে কোনো ধরনের ঘটনা, আপনারা আমাকে কিন্তু নির্দ্বিধায় মেল করে পাঠাতে পারেন। আমার মেল আইডি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে আমাকে মেল করতে পারেন।
ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো এরকম কোনো ঘটনা নিয়ে।